হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জয়েন্ট পেন। আমি আগের ভিডিওতে আলোচনা করেছি অলরেডি যে জয়েন্ট পেনে আমাদের ডায়েটারি কী কী আমরা চেঞ্জেস আনতে পারি। অ্যান্ড আজকের ভিডিওর টপিক হচ্ছে জয়েন্ট পেন, লাইক জয়েন্ট পেন রিলেটেড মানে কিছু কিছু ব্যাপার আমি প্রত্যেকটাই এখানে ইনক্লুড করার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমরা জেনে নিই যে জয়েন্ট পেন মানে কেন হয় বা কী কী কারণে আমাদের জয়েন্ট পেন হতে পারে। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে যেটা মানে যে কোনো এজে হতে পারে, যে কোনো বয়সে বা যে কোনো মানুষের হতে পারে, সেটা হচ্ছে যে যদি কোনো অ্যাক্সিডেন্টাল কোনো কিছু হয়, মানে কোনো অ্যাক্সিডেন্ট হলো, ভুল করে কোথাও হয়তো ধাক্কা লাগলো বা কোনো আঘাত লাগলো কোনো জয়েন্টে, বা হচ্ছে যে এই মানে ভুলভাল ভঙ্গিতে হচ্ছে অনেকক্ষণ বসে থাকা বা অনেকক্ষণ শুয়ে থাকা উল্টোপাল্টা ভাবে, তো সেক্ষেত্রে কিন্তু জয়েন্ট পেন হতে পারে। তবে এইটা মানে খুবই কমন ব্যাপার, মানে এটা হচ্ছে যে কারোরই হতে পারে, কিন্তু বয়স হয়ে গেলে মানুষের, যে কোনো মানুষের, আমরা যখন একটু বয়স্ক হয়ে যাই বা একটু যখন আমাদের বয়সটা বেড়ে যায় তখন কিছু কিছু জয়েন্ট পেন হয়। তার মধ্যে মেন হচ্ছে গাউট, যেটা মানে আমাদের রক্তে যদি ইউরিক অ্যাসিডের মাত্রাটা বেড়ে যায় তখন সেইটার কারণে হচ্ছে আমাদের জয়েন্টে ইনফ্লামেশন হয়ে গিয়ে সেখানে পেন হয়। তো যেটাকে আমরা গাউট বা গেঁটে বাত বলি, এটা মেনলি একটু বয়স্কদের দেখা যায়। আর এছাড়াও হচ্ছে যে আর্থ্রাইটিস, যেটা মানে সেটা আবার অনেক মানে রকম হতে পারে। সেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিস ব্যাপারটা কি না, আমাদের শরীরের যে ইমিউনিটি সিস্টেম বা আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম, সেটাই মানে ও নিজেই নিজের বডিকে আর কি অ্যাটাক করে কাইন্ড অফ, অ্যান্ড সেক্ষেত্রে হচ্ছে ইনফ্লামেশন করে, বা অস্টিও আর্থ্রাইটিস হতে পারে, সেক্ষেত্রেও জয়েন্ট পেন হতে পারে। এরকম বিভিন্ন কারণ রয়েছে জয়েন্ট পেনের। তো জয়েন্ট পেন যে কারণেই হোক না কেন, সেটার জন্য আমরা প্রাথমিক ঘরোয়া যেই ব্যাপারগুলোতে চেঞ্জেস আনতে পারি বা ঘরোয়াভাবে যেই সমস্ত ট্রিটমেন্টগুলো আমরা করতে পারি প্রাথমিকভাবে আর কি, তো তার মধ্যে প্রথমত হচ্ছে যে আমাদের ডায়েটারি চেঞ্জেস, যেটা নিয়ে আমি অলরেডি মানে বলেছি আগের ভিডিওতে ভালো করে। তো ওই ডায়েটারি চেঞ্জেসগুলো আনলে হচ্ছে যে অনেকটা আমাদের হেল্প হয়। তার মধ্যে আমি বলেছিলাম যে পরিমিত পরিমাণে আদা এবং হলুদ খাওয়া, যেটার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটারি গুণ রয়েছে, যেটা আমাদের ইনফ্লামেশনটাকে কমায় এবং ফোলাভাব কমায়, আর ব্যথাটাও মানে অনেকটা কমাতে হেল্প করে। তারপর হচ্ছে যে গ্রিন লিফি ভেজিটেবলস বা প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খাওয়া, ফ্যাটি অ্যাসিড প্লাস ওমেগা-3 যেই সমস্ত খাবারে রয়েছে সেই সমস্ত খাবারগুলো আমাদের ডায়েটে ইনক্লুড করা, অ্যান্ড নাটস এবং সিডস সেইগুলো আমাদের খাবারে ইনক্লুড করা। তার মধ্যে চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস, কাঠবাদাম, এই ধরনের যে সমস্ত খাবারগুলো রয়েছে সেগুলো ইনক্লুড করা। তো এটা নিয়ে আমি আগেই বলেছি। অ্যান্ড এরকম ডায়েটারি চেঞ্জেস আমরা আনতে পারি। অ্যান্ড দেন হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, সারাদিনে 8 থেকে 10 গ্লাস আমাদেরকে জল খেতে হবে। কারণ বেশি পরিমাণে জল খেলে, এই যে যাদের গাউটের সমস্যা রয়েছে বা যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে, তো আমরা যদি প্রপার অ্যামাউন্টে জল খেতে পারি সারাদিনে, জলের পরিমাণটা যদি আমাদের শরীরে আমরা ব্যালেন্সড করতে পারি, তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা ইউরিক অ্যাসিডের মাত্রাটাও অনেকটা ব্যালেন্সড থাকে। অ্যান্ড তারপর হচ্ছে যে হালকা কোনো ব্যায়াম করা বা হালকা কোনো স্ট্রেচিং করা, লাইক সারাদিনে কোনো একটা নিজের পছন্দ মতো বা যখন ফ্রি থাকবেন আপনারা তখন সেরকম একটা নিজের মতো করে সময় বের করে সেই সময় হালকা একটু ব্যায়াম করা যেতে পারে বা হালকা স্ট্রেচিং করা যেতে পারে, যেটাও কিন্তু জয়েন্ট পেনের জন্য খুবই উপকারী। এবং সেটা হয়তো একদিনে উপকারটা পাওয়া যাবে না, কিন্তু এটা যদি কন্টিনিউ আমরা করতে পারি তো সেক্ষেত্রে কিন্তু সেটা অনেকটাই উপকার দেয় আমাদেরকে। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে ওজন নিয়ন্ত্রণ করা। তো ওজন নিয়ন্ত্রণ করা সম্পর্কে কম বেশি এখন আমরা সবাই সচেতন এবং সবাই ভীষণভাবে, মানে যাতে আমরা ওবেসিটির দিকে না চলে যাই, তো সেটা নিয়ে এখন বেশিরভাগই সবাই ভীষণ কনসাস, এবং এটা হওয়াও উচিত। কারণ যত বেশি ওবেসিটি বাড়বে বা যত বেশি আমরা ওয়েট গেন করে ফেলবো, তখন কিন্তু কি হয় না, জয়েন্টের উপরে প্রেশার পড়ে, মানে যেহেতু মানে আমাদের বডির ওয়েটটা ওকে নিতে হচ্ছে,
তো সেক্ষেত্রে কিন্তু জয়েন্টের ওপর মানে সেটার একটা প্রেশার পড়ে এবং তার জন্য লাইক জয়েন্টের মুভমেন্টে অনেক সমস্যা হয়। তো সেই জন্য ওজন নিয়ন্ত্রণ করাটাও ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তার জন্য প্রপার ডায়েট, প্রপার এক্সারসাইজ এগুলোর মধ্যে আমাদেরকে থাকতে হবে। তো এগুলো হচ্ছে কিছু প্রাথমিক ক্রাইটেরিয়া আমি বললাম, যেগুলো আমরা বাড়িতে বসেই আর কি করতে পারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কখন আমাদেরকে ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে, যদি দেখছি যে আমার ফোলা ভাবটা কিছুতেই কমছে না এবং জয়েন্টে ফোলার সাথে সাথে জায়গাটা লাল হয়ে যাচ্ছে এবং জায়গাটা গরম হয়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে বুঝতে হবে যে সেখানে ইনফেকশন বা ইনফ্লামেশনের পরিমাণটা অনেকটাই বেশি এবং তখন আমাদেরকে ডক্টরের কাছে অবশ্যই যেতে হবে। অ্যান্ড দেন হচ্ছে যে যদি দেখি যে আমার ব্যথাটা কন্টিনিউ থাকছে, মানে কোনোভাবেই কোনো এতেই কমছে না, একদমই কমছে না, তখন সেক্ষেত্রেও কিন্তু ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। অ্যান্ড যদি আমি দেখছি যে মানে জয়েন্ট পেন আমার এতটাই হচ্ছে যে আমি মানে সাধারণ যে দৈনন্দিন আমাদের যে কাজকর্ম সেগুলোও আমরা করতে পারছি না, সেগুলো তো অসুবিধা হচ্ছে, সেগুলোতে এফেক্ট করছে সেটা, তখনও কিন্তু সেক্ষেত্রে তাহলে সেটা মানে নর্মাল না বা ন্যাচারাল না, সেক্ষেত্রেও আমাদেরকে ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। অ্যান্ড এটাই আর কি। অ্যান্ড মানে কোনো জয়েন্ট পেনই যদি আমাদের মানে হচ্ছে যে মানে ভীষণ ব্যথা হচ্ছে বা এ হয়ে আছে, তাও আমি বাড়িতে বসে থাকছি, তো সেটা করাটা একদমই ঠিক না। এবং মানে অনেক সময় হয় না যে এমনই ব্যথা হচ্ছে যে আমি মানে ঠিকঠাক করে চলাফেরাও হয়তো করতে পারছি না, তো এরকম যদি কোনো ক্ষেত্রে হয় তখন কিন্তু অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করা দরকার। এগুলো ফেলে রাখা উচিত না একদমই। তো এটাই হচ্ছে ব্যাপার, এটাই আজকে ছিল ভিডিও টপিক। অ্যান্ড ইয়া, আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অ্যান্ড কিছুটা হলেও আপনারা উপকার পেয়েছেন। অ্যান্ড ইয়া, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।